অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মাহমুদ হাসান সুমন 153 ময়মনসিংহ ৮। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বাজেট আলোচনায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি স্মরণ করছি 15 আগস্টে নিহত বেগম ফজিলাতুন্নেছা সহ সকল শহীদদের। স্মরণ করছি জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে নিহত 30 লক্ষ শহীদানদের। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সংসদীয় আসনের সকল সম্মানিত ভোটারগণকে, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, 6 জুন টেকসই উন্নয়নে পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে 2024-25 অর্থবছরের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে উপস্থাপন করেন। মাননীয় অর্থমন্ত্রীকে আমি এবং আমার সংসদীয় এলাকার ভোটারদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রস্তাবিত বাজেটের 7,97,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। সেই হিসাবে এখানে বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। বৈশ্বিক এই পরিস্থিতিতে এই বড় বাজেট ঘাটতি একটি কঠিন চ্যালেঞ্জ আমি মনে করি। যদি বাজেট ঘাটতি কমিয়ে আনা যায় তবে সরকার অনেকটা স্বস্তির মধ্য দিয়ে তার কার্যক্রম চালাতে পারবে। এই জন্য জনকল্যাণকর উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং সরকারি ক্রয়ে অধিক সতর্কতা হওয়া প্রয়োজন। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত সুদের যে সর্বোচ্চ ট্যাক্স ধরা হয়েছে তা কর্পোরেট ট্যাক্সের থেকেও বেশি। বিভিন্ন আমদানি পণ্যের উপর সম্পূরক কর আরোপ করার প্রস্তাব করা হয়েছে। এতে আমদানি নিরুৎসাহিত হবে এবং শিল্পায়ন বাধাগ্রস্ত হতে পারে। একই কারণে আমাদের রাজস্ব হারানো কমে যেতে পারে। কর বৃদ্ধির চেয়ে করের আওতা এবং করদাতার সংখ্যা বাড়ানো বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় আমাদের সুদের হার 9% ধার্য করা হয়েছিল। বর্তমানে যেটি এখন 14 থেকে 15% বিভিন্ন ব্যাংক আদায় করছেন। এই জন্য যারা 9% সুদে তারা বিনিয়োগ করেছেন তারা আজকে ঝুঁকির মুখে, তারা ঋণকালাপি হয়ে যাওয়ার ঝুঁকিতে আছেন। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং বন্ধুপ্রতিম চীনের সাথে আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি। এখানে 2023 সালে ভারত থেকে আমাদের আমদানি হয়েছে প্রায় $12 বিলিয়ন। তার বিপরীতে আমরা রপ্তানি করতে পেরেছি মাত্র $1.89 বিলিয়ন। চীন থেকে আমদানি করতে হয়েছে প্রায় $23 বিলিয়ন। তার বিপরীতে আমরা রপ্তানি করেছি মাত্র $0.68 বিলিয়ন। আমাদের রপ্তানি আয়কে বাড়াতে হলে দুই দেশের সাথে বাণিজ্য ঘাটতি আমাদের কমিয়ে আনতে হবে এবং এই জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে সরকারকে আগানো উচিত আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা যদি ভিয়েতনামের দিকে তাকাই, ভিয়েতনাম মোবাইল এবং অ্যাক্সেসরিজ খাতে 2023 সালে তারা $58 বিলিয়ন এক্সপোর্ট করেছে। কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যে তারা 55 বিলিয়ন, মেশিনারিজ ক্ষেত্রে তারা 45 বিলিয়ন, গার্মেন্টস এবং টেক্সটাইলে তারা রপ্তানি করেছে 38 বিলিয়ন, ফুটওয়্যার এবং চামড়াজাত পণ্যে তারা রপ্তানি করেছে 24 বিলিয়ন। আর বাংলাদেশের আমাদের টোটাল রপ্তানি 2023 সালে এখানে 56 বিলিয়ন, যার মধ্যে $47 বিলিয়ন আমাদের গার্মেন্টস এবং টেক্সটাইল খাতে। বাকি মাত্র 9 বিলিয়ন আমরা সমস্ত পণ্য মিলে রপ্তানি করেছি, যেটি আমাদের সাস্টেনেবল ইকোনমির জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আমি মনে করি যে আমাদের অর্থনৈতিক চাকাকে গতিশীল করতে হলে আমাদের চামড়া শিল্প, হিমায়িত খাদ্য, পাট, চা, প্রকৌশল, হালকা প্রকৌশল, এগ্রো প্রসেসিং, ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি খাতে আমাদের মনোযোগী হতে হবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 8-এর সহ ময়মনসিংহের বেশ কয়েকটি এলাকাকে আমাদের শতভাগ বিদ্যুতায়ন করার ঘোষণা দেওয়া হয়েছে কয়েক বছর আগেই, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। আমাদের ময়মনসিংহের যে পাওয়ার জেনারেশন RPCL তাদের 210 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, তাদের
গ্যাস সংকটের কারণে মাত্র তারা 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। জামালপুর ইউনাইটেড পাওয়ার কোম্পানি দুইটি বিদ্যুৎ কেন্দ্রে তাদের জেনারেশন ক্ষমতা 320 মেগাওয়াট। তারা মাত্র ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন